আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। শুরুতে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। যে ইসরায়েল একসময় নিজেদের অজেয় ভাবত, সেই দখলদার রাষ্ট্রকে রকেটের উন্মুক্ত ময়দানে পরিণত করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, সেনাঘাঁটি, কমান্ড সেন্টার, গবেষণা কেন্দ্রে আঘাতের পর যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। পরমাণু স্থাপনায় হামলা হলেও কেউ কেউ বলছেন ইরানে ক্ষমতার পরিবর্তন এবং পরমাণু কার্যক্রম পুরোপুরি ব্যর্থ করতে পারেনি ইসরায়েল ও আমেরিকা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিকে ইরানের জয় উল্লেখ করে স্বস্তি প্রকাশ করেছে ইরানিরা। ইরানে কোনো ধরনের হামলা না করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানে আবার হামলা চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের 4 দেশের সাথে বাংলাদেশ সহ অন্যান্য দেশের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজিপির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন আগামী 1 জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এই দিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। এছাড়া 5 আগস্ট আশুলিয়ার 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এই মনোভাব প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাণিজ্য ঘাটতি কমানো, আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা চাওয়া হয় চীনের কাছে। এর আগে বেইজিং সময় সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েংডং-এর সাথে বৈঠক করেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান সহ 8 জন মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে 2 পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। নগর ভবনে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। 39 দিন পর নগর ভবন সচল হওয়ার একদিনের মাথায় আবারও অনিশ্চয়তায় নগর সেবা কার্যক্রম। নাজিবুর রহমানের রিপোর্ট। কর্মকর্তা কর্মচারীদের একটি পক্ষ নগর ভবনে আসলে ইশরাকপন্থীদের বাধার মুখে পড়েন তারা। বাগবিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক ইউনিয়নের একটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স, আরেকটি গ্রুপের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। 2টি গ্রুপই নিজেদের ইশরাক হোসেনের সমর্থক বলে দাবি করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব খুলে দিয়েছেন এবং সেই পর্যায়ে আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা আসলে বাস্তবে এসে দেখি এখানে বহিরাগত কিছু লোকজন নিয়ে তারাও মহড়া দিচ্ছে, কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিচ্ছে না। আমরা এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পরে আমাদের উপরে তারা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা আমাদের কর্মচারীরা, ঢাকাবাসীরা সেটা প্রতিরোধ করেছে। সংঘর্ষের পর কয়েক ঘন্টা সেখানে অবস্থান নেন ইশরাকপন্থী কর্মকর্তা কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এতে থমকে যায় নগর সেবা। চিত্র ধারণে গণমাধ্যমকেও বাধা দেয় অনেকে। পরে এ ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন। সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার চান তিনি। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং আগামীতে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটার বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। মঙ্গলবার প্রেস ক্লাবে বিএনপি নেতা ইশরাক হোসেন সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তা করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে সংশ্লিষ্ট বাহিনীগুলো নিশ্চয়তা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বলেন, পুরোপুরি বন্ধ না হলেও মব আগের চেয়ে কমেছে, ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। মঙ্গলবার দুপুর 2:30টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 10ম সভা। প্রায় 2 ঘণ্টা চলে বৈঠক।
এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অভিযান, গণঅভ্যুত্থানের মামলার তদন্ত, অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সংস্কৃতি আগের চেয়ে কমেছে, আর ভবিষ্যতেও যেন না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সিটা যেটা, এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত, এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। মব ভায়োলেন্স বন্ধ করা যাচ্ছে না, কিন্তু মব ভায়োলেন্স কমায় আনা হয়েছে, অনেক আগের থেকে অনেক কমছে। পুলিশের মনোবল আগের চেয়ে অনেক বেড়েছে বলেও আরেক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দাঁড়িপাল্লার প্রতীকসহ জামায়াতে ইসলামের নিবন্ধন পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলাম, বলছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল নিয়ে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর দলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিবন্ধন ফিরে পাওয়ায় দেশবাসী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় জামায়াতে ইসলামী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। আমাদের নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটাতে এক ধাপ অগ্রগতি, আলহামদুলিল্লাহ। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল জানান, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার উপর জামায়াতের আস্থা আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করে দলটি। কিছু কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু আমরা আস্থা তো এখনো রাখছি। আস্থা না রাখলে তো আমরা সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে সেটারই তো প্রমাণ দিচ্ছি। এখনো আস্থা রাখছি, তবে সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। এর আগে নির্বাচন কমিশন এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। আরপিও 1972 এবং পরবর্তীতে জামায়াতের নিবন্ধন প্রাপ্তি ও বাতিল ইস্যুগুলোর ধারা ও পরিপ্রেক্ষিত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের প্রকাশিত 28 অক্টোবর 2018 এর প্রজ্ঞাপনটি বাতিল করে দলীয় প্রতীকসহ দলটির নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্টের এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর নির্বাচন কমিশন তা বাতিল করেছিল। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিল সহ জুলাই স্মৃতি উদযাপনে 36 দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওই দিন জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে, চলবে 1 আগস্ট পর্যন্ত। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ স্মরণে অনুষ্ঠানে থাকছে জুলাইয়ের গান এবং ড্রোন প্রদর্শনী। পরদিন থাকছে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্মসূচি। 19 জুলাই শহীদদের স্মরণে সমাবেশ হবে নরসিংদী ও সাভারে। 20 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর ও বসিলায় সমাবেশ। 26 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ছাত্র সংগঠনের জমায়েত। এছাড়া এদিন জুলাইয়ের প্রকাশিত বই নিয়ে বাংলা একাডেমিতে হবে বইমেলা। 3 আগস্ট শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে নামে পরিচিত গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট। সকালে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আর্থিক সেবা আরও ডিজিটাল করতে সরকার সহায়তা করে যাচ্ছে। মেজবা হাসানের রিপোর্ট।
export is again growing. গুগল পে দেশের ডিজিটাল লেনদেনের নতুন সূচনা। শুধুমাত্র একটি স্মার্টফোন থাকলেই করা যাবে লেনদেন, বাঁচবে সময়। বিশ্বের নতুন দেশগুলোতে আগে থেকে সেবা চালু থাকলেও দেশে প্রথমবারের মতো নতুন প্রযুক্তির এই ছোঁয়া প্রথম ধাপে পাবেন সিটি ব্যাংকের কার্ডধারীরা। গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডের তথ্য যুক্ত করবেন। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই লেনদেন করতে পারবেন। শুধু তাই নয়, বিমানের টিকিট থেকে সিনেমার টিকিটও মিলবে মুঠোফোনে, এমনকি কেনাকাটা করা যাবে অনলাইনেও। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্যাশলেস যে সোসাইটির স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তা এখন অনেকটাই বাস্তব। সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শীঘ্রই, সেই চ্যানেল সেটাও কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোট ছোট বিজনেসকে প্রমোট করবে। তো এই সবগুলো চ্যানেলকে আমরা একসাথে কার্যকর আরও মোর এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারে চলমান কার্যক্রম বাস্তবায়ন হলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। পোর্টটা যদি বিদেশিরা যদি নিয়ে এসে 10 বছর 20 বছর থেকে এটাকে যদি ঠিক মতো করে দিয়ে যায়, পরে তো আমরাই এটাকে নেব এবং আমরা যে দক্ষতা অর্জন করব, যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করব, সেটা দিয়ে কিন্তু আমরাই হয়তো ভবিষ্যতে অন্য দেশের পোর্ট চালাতে পারবো। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দুই পক্ষের গোলাগুলি হয়। অস্ত্রসহ আটক করা হয়েছে 3 জনকে। ভোর থেকে অভিযান শুরু হয়। এ সময় কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করৈছড়ি নামক এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তারা জানায়, অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তবে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সূত্র জানায়, গোলাগুলিতে সদর জোনের একজন সৈনিকের বাঁ হাতে গুলি লাগে। পরে দেশীয় অস্ত্র ও সরঞ্জাম সহ 3 জনকে আটক করা হয়। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 46 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে 19 জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন করে বিএসএফ। পরে মিনাটিলা বিওপির টহল দল তাদের আটক করে। একই সময়ে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে 3 পরিবারের 20 জনকে পুশিন করলে বাগানবাড়ি এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 12 জন পুরুষ, 14 জন মহিলা ও 13 শিশু রয়েছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোস্তাবাদ সীমান্ত দিয়ে শিশু, কিশোরী সহ 7 জনকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের উদ্ধার করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয় 17টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প, এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আদালতে এসে মামলার মুখোমুখি না হয়ে আইনজীবীকে দিয়ে চিঠি পাঠিয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনকে খাটো করেছেন মন্তব্য করে তিনি বলেন, তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। দুদক চেয়ারম্যান বলেন, কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতির প্রমাণ পেয়ে টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন ব্রিটিশ এমপির বিরুদ্ধে মামলা হলে সেদেশের রাজনীতিতে প্রভাব পড়বে এমন দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। কিছু টাকা উপার্জন করেছেন অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকির ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়।
এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকীও আমাদের একজন অভিযুক্ত একজন। ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সংশোধনের খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমনওয়েলথ চার্টারের প্রতিশ্রুতি বাস্তবায়ন বিবেচনায় নিয়ে এই আইনটি সংস্কার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গুলশানের একটি হোটেলে আয়োজিত কমনওয়েলথ চার্টার যুব কর্মশালা সমাপনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এই মন্তব্য করেন। জানান, কমনওয়েলথ চার্টারের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ বিবেচনায় নিয়ে এরই মধ্যে বেশ কিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ জবাবদিহিতার আওতায় আনতে আদালতগুলো পুরোপুরি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিচারক নিয়োগের স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান তিনি। দ্রুততম সময়ে গুম এবং বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই রাষ্ট্র পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। বিকেলে রাজধানীর মাদারটেকে আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে সবুজবাগ থানা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত 15 বছর জনগণ ভোট দিতে পারেনি। আফরোজা আব্বাস বলেন, সকলের চাওয়া নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন যেখানে সবাই ভোট দিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, দলের আদর্শ ও সততাকে ধারণ করতে হবে। কোনো অন্যায়ের সাথে আপোষ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নাম করে কেউ কোনো কলঙ্কিত কাজ করলে দল তার দায়ভার নিবে না। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন সহ অন্যরা। সহপাঠীকে ধর্ষণের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম জানান, বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 19 মে সহপাঠীকে অচেতন করে ধর্ষণ এবং তা ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠে শান্ত ও স্বাগতর বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ তাদের আটক করে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত 5 ঘন্টা কলম বিরতি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানি কার্যক্রম এই কর্মসূচির বাইরে রয়েছে। কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে বর্তমান চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনকারীরা অভিযোগ করেন, দাবি না মেনে উল্টো আন্দোলনরতদের বিভিন্ন স্থানে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার সম্পর্কিত কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী 27 জুনের মধ্যে দাবি না মেনে নিলে 28 জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন চালানোর ঘোষণা দেওয়া হয়। সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 পেয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। এবছর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে 16 ক্যাটাগরিতে 30টি প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে এই প্রসাধনী খাতে পরিবেশ বান্ধব উৎপাদন কার্যক্রম ও টেকসই শিল্প ব্যবস্থাপনার জন্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে পুরস্কৃত করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের রূপসী ফ্যাক্টরির সুপারভাইজার শিউরি আক্তার।
প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণে বিভিন্ন টেকসই উন্নয়ন নিশ্চিত করছেন। আবারও গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ নিয়ে দুবার গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেল ওয়ালটন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে এই পুরস্কার পেল প্রতিষ্ঠানটি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত ও প্রাতিষ্ঠানিক প্রতিপালন এবং উদ্ভাবনী কার্যক্রম বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয় ওয়ালটনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় শ্রম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে চতুর্থবারের মতো ইস্পাহানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2024। দুপুরে ডেইলি স্টার ভবনে এই আসরের ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ড সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2024 সালের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হবে 29টি স্বতন্ত্র বিভাগে। তুলে আনা হবে বাংলাদেশের ডিজিটাল বিনোদন জগতের বৈচিত্র্য ও বিবর্তন। চলচ্চিত্র, নাটক ও সিরিজে ক্যাটাগরিতে 9টি বিভাগ, মিউজিকে 4টি বিভাগ, সমালোচকদের বিচারে 12টি বিভাগ, কন্টেন্ট নির্মাতাদের সম্মাননায় 3টি বিভাগ, সম্পূর্ণ দর্শক ভোটে নির্বাচিত একটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড। নারী ফুটবল প্রসঙ্গ। শেষ হয়ে গেছে জাতীয় দলে সাবিনা সানজিদাদের অধ্যায়। আফ্রিদার নেতৃত্বে বর্তমান দলটাই এশিয়ান কাপ বাছে ভালো করে মূল মঞ্চে খেলার সুযোগ পাবে বলে আশাবাদী প্রধান কোচ পিটার বাটলার। ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করার আত্মবিশ্বাসটা মিয়ানমারে টেনে নিতে চায় বাংলাদেশ। নিলয় মজুমদারের আরেকটি রিপোর্ট। সাফের গণ্ডি পেরিয়ে এবার বাংলাদেশের লক্ষ্য মহাদেশীয় শীর্ষ টুর্নামেন্টে জায়গা করে নেওয়া। সে লক্ষ্যে সাফ চ্যাম্পিয়নদের প্রথম পরীক্ষা মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমারের সঙ্গে বাহরাইন ও তুর্কমেনিস্তান। ত্রিদেশীয় টুর্নামেন্টে র্যাঙ্কিং অনেক এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো খেললেও আত্মতুষ্টিতে ভুগতে চান না আফিয়াদারা। পুরনো খেলোয়াড়দের অভাব বোধ করবেন কিনা এই প্রশ্নে অধিনায়ক কোনো মন্তব্য না করলেও হেড কোচ বললেন বর্তমান দলটাই বাংলাদেশের সেরা। আমরা আর পেছনে তাকাতে চাই না। আমরা জানি এই গ্রুপে বাংলাদেশ আন্ডারডগ, তাই আমাদের কৌশলী হতে হবে। সাফ ও ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো করে সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের আরো ভালো করতে হবে। এই দলের সবচেয়ে ভালো দিক তারা পরিশ্রমী, প্রতিদিন উন্নতি করতে চায়। জর্ডানে যাওয়া দল থেকে 3টি পরিবর্তন করে দল সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন 2 গোলকিপার মেঘলারানী ফেরদৌসী আক্তার ও মিডফিল্ডার শান্তি মার্ডি। রক্ষণে শক্তি বাড়াতে ফেরানো হয়েছে নীলুফা ইয়াসমিনকে। মিয়ানমারে গিয়ে যেন আমরা কোয়ালিফাই করতে পারি, বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার ওদের সাথে খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। আপনারাও দোয়া করবেন। আগামী 29শে জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।